আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমি সাজিয়া নাসরিন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, পাঁচরুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। আজ আমরা তোমাদের অনলাইন ক্লাসে প্রথম উপস্থিত হয়েছি ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আমি আজকে তোমাদের সাথে আমাদের অনলাইন ক্লাসে, তোমাদের আজকে প্রথম ক্লাসে লাল গোলাপের শুভেচ্ছা। তোমরা যে যেখানে থাকো, যেভাবেই থাকো, বই যদি তোমাদের সাথে থাকে আমার ক্লাসটা মনোযোগ সহকারে শোনো এবং সেটা তোমরা যখন পড়বা তোমরা উপকৃত হবে। আজকে তোমাদের পরিণতি ও সুশাসন বিষয়ের পরিণতি ও সুশাসন প্রথম অধ্যায়ের পরিণতি ও সুশাসন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে কি? শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জীবনযাত্রার মানের উন্নয়ন। অনেকগুলো উদ্দেশ্য আছে, এর মধ্যে মূল উদ্দেশ্যটা হচ্ছে জীবনযাত্রার মানের উন্নয়ন। শিক্ষা মানুষকে বিনয়ী করে, বুদ্ধিমত্তা মানুষকে উন্নত করে। শিক্ষা এবং বুদ্ধিমত্তা মিলে একজন মানুষকে মহান করে। এই মহান হতে হলে একজন মানুষকে কি কি গুণের অধিকারী হতে হয়, কি কি গুণ তাকে অর্জন করতে হয়। শুধু শুধু এমনি এমনি একজন মানুষ মহান হতে পারে না। সুশিক্ষাই পারে একজন মানুষকে মহান করতে। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সুশিক্ষা ছাড়া একজন নাগরিক কখনোই সমাজ, পরিবার, রাষ্ট্রে সম্মান লাভ করতে পারে না। সেই সুশিক্ষার গুণাবলীগুলি নিয়ে যে শাস্ত্র বিশদভাবে আলোচনা করে সেটাই হলো পরিণতি। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমরা পরিণতি ও সুশাসন বলতে আমরা কি বুঝি। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধভাবে বসবাস করাই তার সংঘবদ্ধভাবে বসবাস করাই তার প্রাকৃতিক বৈশিষ্ট্য, মানে সহজাত ধর্ম। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তাই যথার্থই বলেছেন, মানুষ জন্মগতভাবেই বা মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব। সমাজ বিকাশের প্রাথমিক পর্যায়ে মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো প্রথা, নিয়মকানুন ও রীতিনীতি গড়ে উঠেছে। বর্তমান সময়েও দেখা যায় সমাজবদ্ধ বা সংঘবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে বিভিন্ন প্রথা, নিয়মকানুন, রীতিনীতি, আচার-অনুষ্ঠান প্রচলিত রয়েছে। তাই নাগরিক জীবনের এসব দিক নিয়ে আলোচনার জন্য গড়ে উঠেছে জানার ও জ্ঞানের এক বিশেষ শাখা, যা আজ পরিণতি নামে পরিচিত। সে আদিকালের মানব সমাজের মধ্যে যে রীতিনীতিগুলো প্রচলিত ছিল, যে আচার আচরণগুলো প্রচলিত ছিল, সেগুলো জানার জন্য এবং বর্তমান সময়ে সেই সমাজ ক্রমবিবর্তনের মাধ্যমে আজ আমরা রাষ্ট্রে পরিণত হয়েছি। আজ এই সভ্য সমাজের নাগরিকদের মধ্যেও এই ধরনের আচার আচরণ, কার্যকলাপ, বিভিন্ন নিয়ম নীতি
প্রথা এগুলো গড়ে উঠেছে। এগুলো জানার এবং এগুলো জানার জন্য মানে যে শাস্ত্র থেকে আমরা জানব সেটা হচ্ছে পৌরনীতি। পৌরনীতি বিষয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। পৌরনীতি ধারণা, চলো আমরা এখন আলোচনা করি পৌরনীতির ধারণা। পৌরনীতির ধারণা, পৌরনীতির ধারণা। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। খেয়াল করো, পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ, পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। এই সিভিক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? দেখো, এই সিভিক শব্দটি ল্যাটিন শব্দ। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। এই সিভিক শব্দটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস, এই দুই শব্দদ্বয় থেকে এসেছে। এই দুই শব্দদ্বয় থেকে এসেছে। সিভিক শব্দের অর্থ কি? সিভিক শব্দের অর্থ নাগরিক। সিভিস শব্দের অর্থ কি? তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে সিভিক শব্দের অর্থ কি। একটা কথা খেয়াল রাখবা, জ্ঞানমূলক প্রশ্নে আমাদের কিওয়ার্ড যেটা মূল শব্দ, সেই মূল শব্দের মধ্যে কোনো বানান ভুল হওয়া যাবে না। বানান ভুল হলে পুরো নাম্বারটাই তোমার 1 নাম্বার চলে যাবে। তাহলে সিভিক শব্দ যদি আসে, সিভিক শব্দের অর্থ কি? তাহলে সিভিক শব্দের অর্থ নাগরিক। সমাজে বসবাসরত সব মানুষই কি নাগরিক? না, সমাজে বসবাসরত সব মানুষ নাগরিক না। সেই সম্পর্কে আমরা পরের অধ্যায়ের আমরা বিশদভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। একটা রাষ্ট্রের নাগরিক কে বা কারা, আর নাগরিক কারা না। তাহলে সিভিক শব্দের অর্থ নাগরিক, আর সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। এবার সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। সিভিক শব্দের অর্থ নগর এবং সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। তাহলে শব্দগত অর্থে পৌরনীতি হলো নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের কার্যাবলী আচরণ সংক্রান্ত বিজ্ঞান। তাহলে শব্দগত অর্থে পৌরনীতি কি বোঝায়? পৌরনীতি বলতে কি বোঝায়? নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের, নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের কার্যাবলী ও আচরণ সংক্রান্ত বিজ্ঞান। তাহলে পৌরনীতি কি পাইলাম আমরা? পৌরনীতির ধারণা। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। এই সিভিক শব্দটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস শব্দ থেকে এসেছে। সিভিক শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। সুতরাং শব্দগত অর্থে পৌরনীতি বলতে কি বোঝায়? শব্দগত অর্থে পৌরনীতি হলো নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের কার্যাবলী ও আচরণ সংক্রান্ত বিজ্ঞান। ক্লিয়ার? শাব্দিক অর্থে পৌরনীতি
বলতে আমরা কি বুঝি? এখন সংস্কৃতিতে নগরকে পুর বা পুরী পুরী বলতে কি বোঝায়? পুর বা পুরী বলতে নগরকে বোঝায়। তাহলে সংস্কৃতিতে নগরকে পুর বা পুরী এবং নাগরিককে এবং নাগরিক ও নগরের অধিবাসীকে এবং নগরের অধিবাসীকে পুরবাসী। তাহলে পুরবাসী কাকে বলা হয়? পুরবাসী বলা হতো। তাহলে সংস্কৃতিতে পুর বা পুরীকে কি বলা হতো? নগরকে। সংস্কৃতিতে নগরকে পুর বা পুরী বলা হতো এবং নগরের অধিবাসীকে পুরবাসী বলা হতো। এ কারণে নাগরিক জীবনের অপর নাম হিসেবে পৌরজীবন এবং নাগরিক সম্পর্কিত শাস্ত্রকে পরিণীতি বলা হতো। কিন্তু বর্তমানে শব্দগত অর্থেই শুধু পরিণীতি আলোচনা করে না, শুধু শব্দগত অর্থে আলোচনা করা হয় না। বর্তমানে পরিণীতিকে শুধু শব্দগত অর্থেই আলোচনা করা হয় না। কেন? বর্তমান রাষ্ট্রগুলো প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্র এর মতো নয়, বরং এগুলো জাতিরাষ্ট্র হিসেবে সমধিক পরিচিত। মানে কি? প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রগুলো ছিল ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। সেখানে ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের নগর রাষ্ট্রগুলোর জনসংখ্যাও ছিল পরিমাণে কম, কিন্তু বর্তমানে সেই নগর রাষ্ট্রগুলোই বৃহৎ আকার ধারণ করেছে। সেগুলো এখন জাতিরাষ্ট্র হিসেবে সমধিক পরিচিত। প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলো অপেক্ষা বর্তমানে রাষ্ট্রগুলো আয়তনে বড় এবং জনসংখ্যাও অধিক। এসব জাতিরাষ্ট্রে নাগরিকদের কার্যাবলীও জটিল এবং বহুমুখী। সুতরাং আধুনিক রাষ্ট্রের নাগরিকদের ভূমিকা ও কার্যাবলী, আচার আচরণ এবং তাদের আর্থসামাজিক, রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলাপ আলোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে কে ইঙ্গিত দান করে তাই হলো পরিণীতি। পরিণীতি মূলত নাগরিকতা বিষয়ক একটি বিজ্ঞান। পরিণীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক একটি সামাজিক বিজ্ঞান। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম কি? পরিণীতি ধারণা পাইলাম। কি পাইলাম? পরিণীতি ধারণা পাইলাম। পরিণীতি বলতে আমরা শব্দগত অর্থে পরিণীতি বলতে আমরা কি বুঝি? সংস্কৃতিতে নগরকে পুর বা পুরী বলা হতো, আর নগরের অধিবাসীকে পুরবাসী বলা হতো। আর কি হয় পাইলাম কি? যে প্রাচীন গ্রীসে যে নগর রাষ্ট্রগুলো ছিল সেগুলো ছিল আয়তনে খুব ছোট। সেই স্থানে বর্তমানের রাষ্ট্রগুলো প্রাচীন গ্রীসের রাষ্ট্রের তুলনায় আয়তনে বিশাল। ওখানকার জনসংখ্যা ছিল কম, বর্তমানে জাতিরাষ্ট্রের জনসংখ্যা হচ্ছে অধিক। তাই বিশাল আয়তনের রাষ্ট্র এবং অধিক জনসংখ্যার নাগরিকদের কার্যাবলীগুলো জটিল এবং বহুমুখী প্রকৃতির। সুতরাং আমরা পরিণীতি বলতে বুঝি যে শাস্ত্র নাগরিকদের তাদের আর্থসামাজিক, রাজনৈতিক আর তারপর অর্থনৈতিক, রাজনৈতিক প্রতিষ্ঠানাদি, আন্তর্জাতিক প্রতিষ্ঠানাদি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে এবং সেগুলো সম্পর্কে ভবিষ্যতে সমাধানের পথ নির্দেশ করে নাগরিকদের একটি উত্তম জীবনের প্রতিষ্ঠার জন্য
প্রতিষ্ঠা করেন, সেটাই হলো পরিণতি। পরিণতির লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে উত্তম নাগরিক জীবন প্রতিষ্ঠা। তাহলে পরিণতির ধারণা আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব পরিণতি বলতে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ কি কি সংজ্ঞা প্রদান করেছেন, মানে তারা কি কি মত দিয়েছেন, তাদের মতে পরিণতি বলতে আমরা তাদের মতে পরিণতি বলতে কি বোঝায়, এটা হলো আমাদের প্রামাণ্য সংজ্ঞা। তাহলে প্রামাণ্য সংজ্ঞাগুলো তোমরা একটু পড়বা, কারণ জ্ঞানমূলক প্রশ্নে অনেক সময় নাম ধরে চলে আসে, যেমন ইএম হোয়াইটের মতে পরিণতি বলতে কি বোঝায়। সেখানে হুবহুব তুমি পরিণতি বলতে কি বোঝায় লিখতে গিয়া তুমি মনের মতো কি কিছু লিখতে পারবা, একটা কথার এদিক সেদিক তুমি তোমার মনের মাধ্যমে মিশিয়ে লিখতে পারবা, কিন্তু বিষয়বস্তু ঠিক রেখে। কিন্তু যখন প্রামাণ্য সংজ্ঞা তুমি লিখতে যাবা, তখন হুবহুব ওই রাষ্ট্রবিজ্ঞানী যেভাবে লিখেছেন ঠিক সেভাবে মুখস্থ করবা। এখানে কোনো ক্রমেই তুমি তোমার ওপিনিয়ন, তোমার মনের মতো করে কোনো শব্দ অ্যাড করতে পারবা না। তাহলে ইএম হোয়াইটের মতে, ইএম হোয়াইট কি বলেছেন দেখো, ইএম হোয়াইটের মতে পরিণতি বলতে কি বোঝায়, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি। ইএম হোয়াইট বলেছেন নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র, সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি। তিনি আরও বলেন, পরিণতি হলো জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সঙ্গে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। এটা কে বলেছেন? এটা বলেছেন ইএম হোয়াইট। আচ্ছা, এফআই গ্লাউড কি বলেছেন দেখি। এফআই গ্লাউডের মতে, এফআই গ্লাউডের মতে, উনি একজন রাষ্ট্রবিজ্ঞানী। এফআই গ্লাউড কি বলেছেন পরিণতি সম্পর্কে দেখো, মানুষ যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস ও কার্যাবলীর মাধ্যমে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে এবং রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে, সে সকল প্রতিষ্ঠান, অভ্যাস ও কার্যাবলী নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিণতি বলে। আবার দেখো সংজ্ঞাটা, মানুষ যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস ও কার্যাবলীর মাধ্যমে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে এবং রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে, সেই সকল প্রতিষ্ঠান, অভ্যাস ও কার্যাবলী নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিণতি বলে। এটা বলেছেন এফআই গ্লাউড। ওয়েবস্টার্স ইন্টারন্যাশনাল ডিকশনারিতে পরিণতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে, পরিণতি হলো বিজ্ঞানের সেই বিভাগ যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। এটা হলো ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারিতে। পরিণতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই বিভাগ যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। এটা বলেছেন, এটা লেখা আছে কোথায়? ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারিতে, যে পরিণতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই বিভাগ যা নাগরিকের অধিকার এবং কর্তব্য নিয়ে আলোচনা করে। সুতরাং উপরের সংজ্ঞাগুলো থেকে প্রাপ্ত ধারণাগুলো বিশ্লেষণ করলে বলা যায় যে শাস্ত্র রাষ্ট্র ও রাষ্ট্রের সদস্যদের কার্যাবলী, আচরণ, অধিকার ও কর্তব্য এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে তাকে পরিণতি বলে। তাহলে পরিণতি বলতে আমরা কি বুঝি? উপরের সংজ্ঞাগুলো, প্রামাণ্য সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে শাস্ত্র রাষ্ট্র ও রাষ্ট্রের সদস্যদের আচরণ, কার্যাবলী, অধিকার ও কর্তব্য, নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটি উত্তম আদর্শ নাগরিক জীবন গঠনের জন্য জ্ঞান দান করে তাকে পরিণতি বলে।
আমি আবারও বলি, পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয়ক একটি সামাজিক বিজ্ঞান। নিচে একটি ছক দেখো, একটা ছক আঁকছি। ছকটা দেখলে স্পষ্ট প্রতীয়মান হবে, বুঝতে পারবা পরিণতির বিষয়বস্তু। অর্থ প্রকৃতি সম্পর্কে যে তার অর্থ ও পরিণতির অর্থ প্রকৃতি সম্পর্কে নিচের ধারণাটি প্রতিভাত হয়ে ওঠে। খেয়াল করো, পরিণতি একটি ছকের মাধ্যমে বুঝিয়ে দিলাম যে অর্থ প্রকৃতিটা নাগরিক পরিণতি দুটো দিকে, একটা নাগরিক, একটা হচ্ছে নগরাষ্ট্র। নাগরিক নগরাষ্ট্র, নাগরিক ও নগরাষ্ট্র। এখন নাগরিক কী কী দিক আছে দেখো। নাগরিকের কী কী দিক নিয়ে আলোচনা করে? অধিকার, কর্তব্য। অধিকার, কর্তব্য। এদিকে নগরাষ্ট্র, তারপরে নগরাষ্ট্র বিকশিত হয়ে ক্রমবিবর্তনের মাধ্যমে আজকে রাষ্ট্র, জাতিরাষ্ট্র, রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক বিশ্ব, আন্তর্জাতিক বিশ্ব। অধিকার, কর্তব্য, নাগরিক থেকে আবার কি আছে? কি কি আলোচনা করে নাগরিকের? বর্তমানকাল, অতীতকাল। নাগরিকের পরিণতি, নাগরিকের কী কী কাল নিয়ে আলোচনা করে? নাগরিকের অতীতকাল, তারপরে এটা হলো বর্তমানকাল, তারপরে ভবিষ্যৎকাল, নাগরিকের স্থানীয় রূপ, নাগরিকের স্থানীয় রূপ, তারপরে নাগরিকের জাতীয় রূপ, নাগরিকের জাতীয় রূপ। এটা হলো নাগরিকের আন্তর্জাতিক রূপ। নাগরিকের আন্তর্জাতিক রূপ।
তাহলে ছকের মাধ্যমে দেখো পরিণতি কী বিষয়ে আলোচনা করে? নাগরিক এবং নগররাষ্ট্র। নাগরিকের কী বিষয়? নাগরিকের অধিকার এবং কর্তব্য, নাগরিকের অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, নাগরিক স্থানীয় রূপ, নাগরিক স্থানীয় রূপ, নাগরিকের জাতীয় রূপ আর নাগরিকের আন্তর্জাতিক রূপ। আন্তর্জাতিক রূপ। তাহলে পরিণতি সম্পর্কে আমাদের একটা ধারণা পেলাম আলোচনায়, যে পরিণতি হচ্ছে সেই বিজ্ঞান যা নাগরিক এবং নগররাষ্ট্রের নিয়ে বিশদভাবে আলোচনা করে, নাগরিক সম্পর্কিত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিণতি বলে। সময় শেষ হয়েছে। তাহলে পরিণতি, পরিধি ও বিষয়বস্তু। এতক্ষণ আমরা আলোচনা করলাম পরিণতির ধারণা, সাধারণ শব্দগত অর্থে পরিণতি আমরা কী বুঝি, আর ব্রাহ্মণের সংজ্ঞা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে পরিণতির সংজ্ঞা কীভাবে দিয়েছেন সে ব্যাপারে আমরা এতক্ষণ আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ইনশাল্লাহ পরিণতির পরিধি ও বিষয়বস্তু। আমি আবারও তোমাদেরকে বলি যে পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিক জীবনের এমন কোনো দিক নাই যা পরিণতি আলোচনা করে না। পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয়ক একটি সামাজিক বিজ্ঞান। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ইনশাল্লাহ পরিণতির পরিধি ও বিষয়বস্তু। আল্লাহ হাফিজ।